বছর পর গোপালগঞ্জে হলো বিএনপির সমাবেশ, খুলনায় সম্মেলন 16 বছর পর। ধামরায় জনসভায় নেতা কর্মীদের উচ্ছ্বাস। অবৈধ টাকা খরচ করে বিশৃঙ্খলা করছে ফ্যাসিবাদের দোসররা, বললেন আইন উপদেষ্টা। পরিস্থিতি উত্তরণে কাজ করছে সরকার। নির্বাচিত সরকারের আগ পর্যন্ত ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলার নির্দেশ সেনা প্রধানের। বল প্রয়োগের ক্ষেত্রে সতর্কতার আহ্বান। রাঙামাটির সাজেকে অন্তত 30টি রিসোর্ট কটেজে আগুন, স্থানীয়দের সহায়তায় নিয়ন্ত্রণের চেষ্টা করছে ফায়ার সার্ভিস। এবং 5 দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকেরা। দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। দীর্ঘ 19 বছর পর গোপালগঞ্জে অনুষ্ঠিত হয়েছে বিএনপির সমাবেশ। সকাল থেকে শহরের পৌর পার্ক এলাকায় সমাবেশ স্থলে জড়ো হন নেতাকর্মীরা। সমাবেশ ঘিরে জেলার বিভিন্ন স্থানে ব্যানার ও ফেস্টুন টাঙানো হয়। জনসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। সমাবেশ ঘিরে পুলিশের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়। এদিকে 16 বছর পর খুলনায় অনুষ্ঠিত হয়েছে মহানগর বিএনপির সম্মেলন। সকালে সার্কিট হাউস মাঠে এর উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। এর আগে সম্মেলনে যোগ দিতে সকাল থেকে মিছিল নিয়ে বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা জড়ো হন। সকাল 10টায় জাতীয় সঙ্গীত পরিবেশনের পর ফেস্টুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দিয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তর্ক বিতর্কে এমন পরিস্থিতি করা যাবে না যাতে দেশের ক্ষতি হয় বা বিরোধীরা সুযোগ পায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, তর্ক বিতর্ক করতে গিয়ে এমন পরিস্থিতি তৈরি করা যাবে না যার ফলে স্বৈরাচার বা যারা দেশের ভালো চায় না তারা সুযোগ পেয়ে যায় এবং দেশের স্বার্থ রক্ষা থেকে যেন নেতাকর্মীরা দূরে সরে না যায়। খুলনা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসব কথা বলেন। তর্ক বিতর্ক করতে গিয়ে দেশে এমন পরিস্থিতির উদ্ভব যাতে না হয়, যাতে করে সেই স্বৈরাচার হোক অথবা এমন কেউ হোক যারা বাংলাদেশের ভালো চায় না, এমন কেউ সুযোগ পেয়ে যাক, এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এর একই সাথে আমাদেরকে সতর্ক থাকতে হবে আরো একটি বিষয়ে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আমরা অযাচিত তর্ক বিতর্ক করে জনগণ এবং দেশের স্বার্থ রক্ষা থেকে যাতে দূরে সরে না যায়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকার ধামরাইতে ঢাকা জেলা বিএনপির জনসভা শুরু হয়েছে। দুপুরের পর থেকে জনসভা উপলক্ষে ধামরাইয়ের যাত্রাবাড়িতে সভাস্থলে আসতে শুরু করেন নেতাকর্মীরা। ইতিমধ্যে হাজার হাজার নেতাকর্মী সভাস্থলে এসে পৌঁছান। সমাবেশকে ঘিরে সকাল থেকে সভাস্থলে আসতে শুরু করেন নেতাকর্মীরা। দুপুরে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো ধামরাই পৌর শহর। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলা সহ বিভিন্ন দাবিতে এই সমাবেশ। সভায় প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ বিষয়ে আরো জানাতে ধামরাই থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী রুবেল আহমেদ। রুবেল, এই সমাবেশটি আসলে কোন পর্যায়ে এখন রয়েছেন, কোন কোন নেতাকর্মীরা আসলে এসে পৌঁছেছেন এবং বক্তব্য রাখছেন, জানাবেন বিস্তারিত সেখান থেকে।
দেখুন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা জেলা বিএনপির আয়োজিত জনসভা কিন্তু ঢাকার যে বামে যাত্রাবাড়ি মাঠ রয়েছে সেখানে কিন্তু দুপুরের পর থেকে আমরা দেখতে পেয়েছি যে হাজার হাজার কর্মী রয়েছে ঢাকা জেলার, তারা কিন্তু সভা স্থলে এসে উপস্থিত হয়েছেন। সেই যাত্রাবাড়ি মাঠ ছাড়িয়ে নেতা কর্মীদের দল কিন্তু আশেপাশে যে রাস্তাঘাট রয়েছে সেখানে কিন্তু ছড়িয়ে পড়েছে। কিছু সময় আগে এই সভা স্থলের যিনি প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি কিন্তু এই সভাস্থলে উপস্থিত হয়েছেন। তিনি কিন্তু প্রধান অতিথি হিসেবে এই সভাস্থলে নেতা কর্মীদের উদ্দেশ্যে এবং দেশবাসীর উদ্দেশ্যে তিনি কিন্তু বক্তব্য রাখবেন। তিনি কিন্তু নেতা কর্মীদের দিক নির্দেশনামূলক বিভিন্ন কথা বলবেন বলে আমরা জানতে পেরেছি। এর আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভাস্থলে পৌঁছানোর আগে আমরা দেখতে পেয়েছি ঢাকা জেলার যারা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন, দায়িত্বশীল পদে যারা রয়েছেন নেতাকর্মী, তারা কিন্তু এই জনসভায় কিন্তু তারা সবাই সংক্ষিপ্ত আকারে কিন্তু বক্তব্য রেখেছেন। সবাই কিন্তু সেই সংক্ষিপ্ত বক্তব্য থেকে দ্রুততম সময়ের মধ্যে সংস্কার করে নির্বাচনের কিন্তু তারা দাবি জানিয়েছেন এবং তারা বলছেন দেশের যে বর্তমান যে পরিস্থিতি, এই ফলশ্রুতিতে একটি রাজনৈতিক সরকারের তারা প্রয়োজনীয়তা অনুভব করছেন, যার কারণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তারা আহ্বান জানিয়েছেন দ্রুততম সময়ের মধ্যে এই নির্বাচন আয়োজন করার। এর আগে 8 আগস্ট ধামরাই থেকে জানাচ্ছিলেন সহকর্মী রুবেল আহমেদ। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে ঢাকার ইচ্ছা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বেলা 12টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে আধা ঘন্টা সড়ক অবরোধ করেন তারা। এ সময় আরিচামুখী যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা অভিযোগ করেন দেশের বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, কিন্তু অপরাধীদের ধরতে ব্যর্থ হয়েছে প্রশাসন। এ কারণে স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরে যাওয়ার আহ্বান জানান তারা। পরে শিক্ষার্থীরা সড়ক অবরোধ তুলে নিলে স্বাভাবিক হয় যানবাহন চলাচল। ফ্যাসিবাদের দোসররা অবৈধ কোটি কোটি টাকা খরচ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আইন উপদেষ্টা। বলেন, পরিস্থিতি উত্তরণে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে সরকার। সকালে রাজশাহীর পিটিআই সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন প্রয়োগ বিষয়ক কর্মশালায় এসব কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বলেন, ফ্যাসিবাদের দোসরদের কিছু অংশ দেশের বাইরে পালিয়ে গেলেও বেশিরভাগই দেশের ভেতরে রয়েছে। তাদের হাতে থাকা অবৈধ টাকা খরচ করছে দেশকে অস্থিতিশীল করতে। আসিফ নজরুল বলেন, ধ্বংস করা প্রতিষ্ঠান নিয়ে কাজ করছে সরকার। কিছু ব্যর্থতা থাকলেও সরকারের আন্তরিকতার অভাব নেই বলে দাবি তার। ধ্বংস হয়ে যাওয়া প্রতিষ্ঠান নিয়ে কাজ শুরু করেছি। এটা একটা বড় চ্যালেঞ্জ। আবার এখানে আপনারা জানেন যারা পতিত ফ্যাসিস্ট শক্তি আছে, এরা তো আপনার কিছু লোক পালিয়েছে, মেজরিটি তো দেশে থেকে গেছে এবং তাদের হাতে হাজার হাজার কোটি টাকা। এগুলি তো বানানো কথা না, আপনারা জানেন। টাকা থাকলে এবং বদমতলব থাকলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার মতো অনেক কিছু করা যায়। নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত সেনা সদস্যদের ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলার নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে সাভার সেনানিবাসে এক অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, দেশের স্বার্থে দীর্ঘদিন ধরে ব্যারাকের বাইরে কাজ করছেন বাহিনীর সদস্যরা। দেশের কল্যাণে তাদের দায়িত্ব খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সেনা সদস্যদের ধৈর্যের সাথে কাজ করার আহ্বান জানান সেনাপ্রধান। বলেন, পরিস্থিতি মোকাবেলায় বল প্রয়োগের ক্ষেত্রে সতর্ক হতে হবে। এর আগে ফায়ারিংয়ে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন তিনি। দেশ এবং জাতির জন্য আমাদের কাজ করে যেতে হবে। যতদিন না আমরা একটা নির্বাচিত সরকার পেয়ে যাই এবং দেশ একটা শান্তি শৃঙ্খলার মধ্যে আসে, আমাদের এই কাজটা করে যেতে হবে। ততদিন পর্যন্ত ধৈর্যের সাথে এই কাজটা করে যেতে হবে। রাঙামাটির সাজেকে আগুনে অন্তত 30টি রিসোর্ট ও কটেজ পুড়ে গেছে। দুপুরে রুইলুই পর্যটন কেন্দ্রে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুন নেভানোর চেষ্টা করছে স্থানীয়রা। স্থানীয়রা জানান, অবকাশ রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত স্থানীয়রা গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন, তবে তার আগেই অবকাশ রিসোর্ট, ইকো ভ্যালি রিসোর্ট, মেঘছুট রিসোর্ট, মন্টানা রেস্টুরেন্ট, মারোয়াতি রেস্টুরেন্ট সহ অন্তত 8টি প্রতিষ্ঠান পুড়ে যায়। আশপাশে ফায়ার সার্ভিস না থাকায় শুরুতে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন স্থানীয়রাই।
1.5 ঘন্টা পর ফায়ার সার্ভিসের একটি ইউনিট যোগ দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে খাগড়াছড়ি থেকে যুক্ত আছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, সেখানে আসলে কি অবস্থা? আগুন কি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা গেছে কিনা? অন্তত 30টি রিসোর্ট এবং কটেজ কিন্তু পুড়ে গেছে বলে আমরা জানতে পেরেছি। এখন সেখানে কি পরিস্থিতি? আমি যদি আপনাকে এক কথায় বলতে চাই, সাজেকে অন্তত 50টি রিসোর্ট কিন্তু ইতিমধ্যে জ্বলছে। এখন 50টি রিসোর্ট কিন্তু ইতিমধ্যে শেষের দিকে সাজেকের যে রুলি পর্যটন কেন্দ্র, সেখানে একটি ইকো ভ্যালি একটা রিসোর্টের পর থেকে আগুনের সূত্রপাত, এবং সেটার পাশে লাগোয়া ছিল অবকাশ রিসোর্ট। এই দুটি রিসোর্ট থেকে কিন্তু মূলত আগুনটা সারা অন্যান্য যে এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু ছড়িয়ে পড়ে। আমরা শেষ খবর পর্যন্ত যেটা পেয়েছি, ইতিমধ্যে সাজেকের রুলি পাড়ার রুলি সড়কের পর্যটন কেন্দ্র সড়কের দুই পাশে যে রিসোর্টগুলো রয়েছে সেখানে অন্তত 50টির মতো রিসোর্ট এখনো কিন্তু জ্বলছে, এবং এই আগুন কবে নিয়ন্ত্রণে আসবে সেটি আসলে ফায়ার সার্ভিস এখনো বলতে পারছে না। কারণ একটা জানেন, সাজেক সমুদ্র পৃষ্ঠ থেকে অন্তত 1800 ফুট উচ্চতা একটি পর্যটন কেন্দ্র, সেখানে কিন্তু পানির স্বল্পতা রয়েছে। আগুন লাগার অন্তত 2 ঘন্টা পরে দিঘিনালা ফায়ার সার্ভিস থেকে একটি ইউনিট সেখানে কিন্তু যোগ দেয়, এবং দিঘিনালা থেকে সাজেকের দূরত্ব অন্তত 46 কিলোমিটার। অর্থাৎ সেখানে কিন্তু যে ফায়ার সার্ভিসের গাড়ি সেটা পৌঁছতে কিন্তু 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। এর মধ্যে কিন্তু আগুন নেভানোর কোনো ধরনের সুযোগ ছিল না। স্থানীয়রা চেষ্টা করেছে, তবে একই সাথে বসন্তের যে বাতাসের কারণে আগুনটা কিন্তু ছড়িয়ে পড়েছে, এবং যেখানে আগুনের একটা সূত্রপাত হয়েছে সেটি কিন্তু কাঠের রিসোর্ট ছিল, যে কারণে স্থানীয় প্রশাসন বলছে আসলে আগুনটা খুব দ্রুত সময়ের মধ্যে ছড়িয়ে পড়ে। এবং আমি এই বিষয়টা নিয়ে বাগাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তারের সাথে কথা বলেছি। তিনি ধারণা করছেন যে আসলে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে, তবে সেটি এখনো পর্যন্ত আসলে পরিপূর্ণভাবে পরিষ্কার নয় আসলে কিভাবে আগুনটা লেগেছে। তবে রিসোর্ট গুলো যেভাবে গড়ে উঠেছে একটা সাথে একটি লাগু হওয়ার কারণে সাজেকে ইতিমধ্যে অবকাশ রিসোর্ট, ম্যাকবেলি রিসোর্ট এবং চান্দেরবাড়ি রিসোর্ট এবং অদ্রিকা রিসোর্ট সহ বেশ কিছু অন্তত 50টার কিছু কিন্তু এখনো ইতিমধ্যে পুড়ে শেষ। এবং বলা হচ্ছে সাজেকের ইতিহাসে এত বড় অগ্নিকাণ্ড কিন্তু এর আগে হয়নি। আমরা গত বছরে দেখেছি 2024 সালে ফেব্রুয়ারি মাসে সেখানে কংলাকপাড়া একটা দুটি রিসোর্ট জ্বলেছিল। এর আগে এই রিসোর্ট যেখান থেকে আগুন সূত্রপাত হয়েছিল 2 বছর আগে কিন্তু সেখানে একইভাবে সেই রিসোর্ট থেকে আগুনটা সূত্রপাত হয়, তখন কিন্তু 2 থেকে 3টা রিসোর্ট পড়ে যায়। কিন্তু আজকে যে বিপর্যয়টা সাজেকে হয়েছে সেটি সাজেকের ইতিহাসে সবচেয়ে বড় বিপর্যয়, এবং এই আগুন লাগার খবর পাওয়ার পর থেকে কিন্তু এখানে যারা স্থানীয় পর্যটক ছিল বা স্থানীয় যারা এখানে পর্যটনের সাথে জড়িত এবং স্থানীয় মানুষ যারা ছিল তাদের কিন্তু সবাই সহযোগিতা করেছে আগুনটা নেভানোর জন্য। কিন্তু এতটাই প্রতিকূল পরিস্থিতি যে আগুন আসলে সব মিলে আসলে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাজেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সমীর মল্লিক জানাচ্ছিলেন খাগড়াছড়ি থেকে। জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন করার প্রস্তুতি নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। ডিসেম্বরে জাতীয় নির্বাচন করা ইসির মূল লক্ষ্য জানিয়ে তিনি বলেন, সেক্ষেত্রে অক্টোবরে তফসিল ঘোষণা করতে হবে। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন খাত সংস্কারের উদ্যোগের মধ্যেই চলতি বছরের ডিসেম্বর বা 2026 সালের জুনের মধ্যে জাতীয় নির্বাচন করার কথা জানিয়েছে সরকার। দীর্ঘদিন ধরেই রাজনৈতিক অঙ্গনে আলোচনা কবে হবে জাতীয় নির্বাচন। এছাড়া জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করা নিয়েও রাজনৈতিক অঙ্গনে চলছে বিতর্ক। সোমবার নির্বাচন কমিশনে কর্মরত সাংবাদিকদের সংগঠন RFEDর নতুন কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে সিইসি বলেন, কমিশনের লক্ষ্য ডিসেম্বরে জাতীয় নির্বাচন। নমিনেশন ফাইল থেকে আরম্ভ করে, স্ক্রুটিনি থেকে আরম্ভ করে, উইথড্রয়াল থেকে আরম্ভ করে, আবার ওরা আপিল টাপিল করবে, সব কিছু, আবার ক্যাম্পেইনের জন্য সময় দেওয়া, এগুলো সব মিলে আমার তো 2 মাস তো লাগবেই। সুতরাং ডিসেম্বর হতে গেলে আমাকে তো অক্টোবরের মধ্যে শিডিউল ঘোষণা করতে হবে, যদি ডিসেম্বরে হতে হয়। জুনের মধ্যে সব স্থানীয় সরকার নির্বাচন করা সম্ভব। স্থানীয় সরকার সংস্কার কমিশনের পর্যবেক্ষণের সাথে একমত নন সিইসি। বলেন, ভোটার তালিকা স্বচ্ছভাবে চূড়ান্ত হওয়ার আগে স্থানীয় নির্বাচন অসম্ভব। লোকাল গভর্নমেন্ট ইলেকশনটা ওনারা রিফর্ম কমিশন বলছেন, এটা ওনাদের বক্তব্য, ওনারা ওনাদের দৃষ্টিভঙ্গি থেকে বলেছেন। আমি এই ব্যাপারে আমি এখনো মন্তব্য করতে চাই না। রাজনৈতিক
বিতর্ক তো চলছেই, কেউ পক্ষে বলে স্থানীয় সরকারের এই নির্বাচনের, কেউ বিপক্ষে বলে। তা আমরা তো এর মধ্যে কোনো ইনভলভ হতে চাই না। আমরা আমাদের আগে ভোটার লিস্টটা বানাই, তারপরে দেখা যাবে। এক ভোটার লিস্টটাই তো করতে পারলাম না এখনো। আমরা ইলেকশন কোনটা করবো এটা নিয়ে ঝগড়া করে লাভ নেই। সংসদীয় আসনের সীমানা নির্ধারণের অনেক আবেদন আইনি জটিলতার কারণে নিষ্পত্তি করা যাচ্ছে না। এরই মধ্যে সরকারের কাছে আইন সংশোধনের প্রস্তাব দেয়া হয়েছে। এবং সুষ্ঠু ভোটের ব্যাপারে আমি কোনো দ্বিমত দেখি না কাউকে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কারাগারে থাকা জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম ফ্যাসিস্ট আওয়ামী লীগের জুলুমের শিকার দাবি করে অবিলম্বে তাকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে শরীয়তপুরের ভেদরগঞ্জে এক পথসভায় এই কথা বলেন তিনি। আজহারুল ইসলামকে মুক্তি না দিলে তাকেও গ্রেফতার করে কারাগারে পাঠানোর আহ্বান জানান জামায়াত আমির। তিনি বলেন, পরিবর্তিত বাংলাদেশে এখনো জুলুমের বোঝা ঘাট থেকে নামেনি। সমাজ গড়ার দায়িত্ব নিতে যুবকদের এগিয়ে আসার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। মানবতাবিরোধী অপরাধের দায়ে 2012 সাল থেকে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম কারাগারে রয়েছেন। মিথ্যা মামলায় যার উপর জুলুম করলো আওয়ামী লীগ, এখনো কি সেই জুলুম চালু থাকবে? এই জন্য এই দলের একজন ছোট্ট দায়িত্বশীল হিসাবে আমি ঘোষণা করেছি যে আজহার ভাইকে ভিতরে রেখে আমি আর বাইরে থাকতে চাই না। সরকার যেন আমাকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা করে। 5 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতিতে বিভিন্ন সরকারি হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা। এতে ভোগান্তি বেড়েছে চিকিৎসা নিতে আসা রোগীদের। সিলেটে দুপুর 12টার দিকে সিভিল সার্জন কার্যালয়ে মিছিল নিয়ে যান ওসমানী মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা। পরে তাদের দাবি জানিয়ে স্মারকলিপি দেওয়া হয়। চট্টগ্রাম ও রাজশাহীতে এই কর্মসূচির সাথে একাত্মতা জানিয়ে মেডিকেল কলেজের বাকি শিক্ষার্থীরাও ক্লাস পরীক্ষা বর্জন করেছেন। কর্মবিরতি চলছে সিলেট ও খুলনা মেডিকেলও। এর আগে রোববার এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া ডাক্তার হিসেবে স্বীকৃতি দেওয়া বন্ধ সহ 5 দফা দাবিতে কাজ বন্ধ রেখে আন্দোলন শুরু করেন ইন্টার্ন চিকিৎসকেরা। এদিকে ইন্টার্নদের কর্মবিরতিতে কিছুটা বিঘ্ন হলেও হাসপাতালের চিকিৎসা সেবা অব্যাহত আছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এ বিষয়ে আরো জানাতে সিলেট এবং রংপুর থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই সিলেটের খবর জানবো, সহকর্মী রানা মজুমদার আছেন সেখানে। রানা, দ্বিতীয় দিনের মতো কর্মসূচি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকেরা। 5 দফা দাবি তারা তুলেছেন। 5 দফা দাবিগুলো কি এবং সেখানকার পরিস্থিতি কি আসলে জানাবেন? কিন্তু সারা দেশের মতো সিলেটেও ইন্টার্ন চিকিৎসক যারা রয়েছেন তাদের এই কর্মবিরতি চলছে এবং সকালেও আমরা এখানে এসেছিলাম, আমরা দেখেছি যে কোনো ধরনের ইন্টার্ন চিকিৎসকই কিন্তু তারা তাদের কাজে ফেরেননি। পাশাপাশি তারা দুপুর 12টা নাগাদ তারা কিন্তু সিলেটের যে সিভিল সার্জন কার্যালয়টি রয়েছে সেখানে তারা মূলত একটি অবস্থান কর্মসূচি পালন করেছিলেন। পাশাপাশি সিলেটের সিভিল সার্জনের যিনি দায়িত্বে রয়েছেন ডাক্তার মনিসুর চৌধুরী, তার কাছে তারা একটি স্মারকলিপি জমা দিয়েছেন এবং সেখানে তাদের 5 দফা যে দাবি দাওয়াগুলো আছে সেগুলো কিন্তু তুলে ধরা হয়েছে। এর বাইরেও পরবর্তীতে এই স্মারকলিপিটি জমা দেওয়ার পরে তারা কিন্তু সিভিল সার্জন কার্যালয়ের সামনের যে রাস্তাটি রয়েছে সেখানে তারা বেশ কিছু সময় অবস্থান করেন এবং বিভিন্ন ধরনের স্লোগান তারা দিতে থাকেন। তো সেক্ষেত্রে আমরা যারা ইন্টার্ন চিকিৎসক রয়েছে তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা যে বিষয়টি জানিয়েছেন যে নাম সর্বস্ব যারা এই যে ডাক্তার পদবিটি ব্যবহার করে সেটি হচ্ছে বন্ধ করতে হবে। এছাড়া জনবল যে বাড়ানো সেটি বৃদ্ধি করতে হবে। এই ধরনের বেশ কিছু দাবি দেওয়া, মূলত 5টি দাবি দেওয়া নিয়ে মূলত তাদের এই আন্দোলনটি। এবং আপনি জানেন যে আগামীকালকে অর্থাৎ 25শে ফেব্রুয়ারি এই সংক্রান্ত একটি বিষয় নিয়ে হাইকোর্ট থেকে রায় হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। তো সেক্ষেত্রে তাদের দাবিটি হচ্ছে যাতে করে হাইকোর্ট তাদের যে প্রত্যাশা রয়েছে সেই প্রত্যাশা অনুযায়ী যাতে হাইকোর্ট থেকে সেই সিদ্ধান্তটি আসে। যদি তাদের প্রত্যাশা অনুযায়ী হাইকোর্ট থেকে সিদ্ধান্ত না আসে তাহলে তারা আরো কঠোর কর্মসূচি পালন করবেন বলে তারা জানিয়েছেন। এবং ইন্টার্ন চিকিৎসকদের এই কর্মবিরতির কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন কিন্তু সাধারণ যারা রোগী রয়েছেন
তারা বেশি ভুক্তভোগী। এখানকার যারা রোগী রয়েছেন কিংবা আত্মীয় স্বজন রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা জানিয়েছেন যে আসলে এই যে চিকিৎসকদের কর্মবিরতির কারণে মূলত তারা অনেক ক্ষেত্রেই আসলে ডাক্তার কিংবা অন্যান্য ইন্টার্ন চিকিৎসক যারা তাদের সহায়তা পাচ্ছেন না। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে তারা সর্বোচ্চ চেষ্টা করছে যাতে করে রোগীদেরকে পরিপূর্ণভাবে সেবাটি প্রদান করা যায়। রানা মজুমদার আমাদের সাথেই থাকবেন, আমাদের সাথে আরো আছেন নজরুল ইসলাম, রংপুরের খবর জানাবেন তিনি। নজরুল, এই যে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির কারণে আসলে রংপুরে কি প্রভাব পড়েছে? দেখো, আসলে 250 জন ইন্টার্ন চিকিৎসক কিন্তু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তারা কিন্তু চিকিৎসা সেবা দিয়ে থাকতেন। আজকে চিকিৎসকেরা যারা আজ চতুর্থ দিনের মতো তারা কিন্তু আন্দোলনে নেমেছেন। আমরা দেখেছি যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অর্থাৎ মেডিকেল মোড়ে কিন্তু তারা অর্থাৎ অবরোধ করে রেখেছিলেন। এরপরে তারা একটি স্মারকলিপি নিয়ে অর্থাৎ জেলা প্রশাসনের কার্যালয়ে সেই স্মারকলিপি প্রদান করেন। আপনি নিশ্চয়ই জানেন যে ইন্টার্ন চিকিৎসকেরা যে 250 জন চিকিৎসক যারা চিকিৎসা সেবা দিত, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে প্রায় প্রত্যেক দিনে কিন্তু 17 থেকে 1800 রোগী কিন্তু সেবা পেতেন। কিন্তু সেই 250 জন অর্থাৎ ইন্টার্ন চিকিৎসক না থাকার কারণে অবশ্যই ভোগান্তির শিকার হতে হচ্ছে রোগীদের এবং দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষ যারা রোগীর সেবা দিতে আসে তাদের এবং যারা সেবা নিচ্ছেন তাদেরকে। ইন্টার্ন চিকিৎসকের সাথে আমাদের কথা হয়েছে, তেনারা যেমনটি জানিয়েছেন যে উচ্চ আদালতের যে রায় রয়েছে আগামীকাল, এই রায়ের পরিপ্রেক্ষিতে তারা কিন্তু আজকের যে আন্দোলন তারা অর্থাৎ স্থগিত করেছে এবং আগামীকাল যদি তাদের মনমতো না হয় বা তাদের যদি পক্ষে না আসে তাহলে সেই সিলেট রংপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা। কোর কমিটির সভা শেষে সচিবালয়ে ব্রিফিং করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, সরাসরি চলে যাচ্ছে সেখানে। একটা ঘটনা ঘটুক, এখন তাদের নির্দেশনা দিয়েছি। আপনারা আজকে রাত্রে দেখবেন যে তাদের অ্যাক্টিভিটিস অনেক বেড়ে গেছে, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর অ্যাক্টিভিটিস। এখন আর কি পদত্যাগের দাবি আমার হয়, আপনি তো মারতে কইছেন পদত্যাগ, আমার তো পশ্চিমলিকা হয়েছে, আমার দাফনও তো হয়ে গেছে, আমার কি এই পদত্যাগটা তো কম হয়েছে, আমার তো এই জানাজাও হয়ে গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করার পরে হলো কি জীবিত থাকা অবস্থায় জানাজার সব পেয়েছি। রাজশাহীর গোদাগাড়িতে প্রাথমিক স্কুলের পাশ ঘেঁষেই চলছে ইট ভাটা। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রহীন অবৈধ ভাটার কালো ধোঁয়ায় অতিষ্ঠ শিক্ষক শিক্ষার্থীরা। এ বিষয়ে কিছুই জানে না পরিবেশ অধিদপ্তর। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানলেও অজানা কারণে কোনো পদক্ষেপ নেই। জেলা প্রশাসন বলছে কোনো ব্যত্যয় ঘটলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। গোদাগাড়ির কাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সামনে সবুজ মাঠ, রয়েছে দোলনাসহ খেলার নানা উপকরণ। দেখতে অনেকটা শিশু পার্কের মতো মনোরম হলেও স্কুলের ঠিক পেছনেই জ্বলছে দুটি ইট ভাটার আগুন। স্কুলের সীমানার প্রাচীর ঘেঁষেই রাখা হচ্ছে ইট মাটি। কালো ধোঁয়া ধুলাবালি থেকে বাঁচতে 4টি শ্রেণীকক্ষের জানালা বন্ধ রাখতে হয়। মারাত্মক দূষণে অতিষ্ঠ শিক্ষার্থীরা, অনেকটা নিরুপায় প্রতিষ্ঠানের শিক্ষকরাও। জানালা খুলতে পারি না, খুললেই ধুলাবালি চলে আসে, বই খাতাও নোংরা হয়ে যায়। ধুলাবালি এসে বেঞ্চগুলো নোংরা হয়ে যায়, অনেকে আবার কাশি করে, ক্লাসের মধ্যে ডিস্টার্ব হয়। ধোঁয়া ভিতরে ঢুকে বাচ্চাদের প্রায়ই দেখা যায় যে কারো শ্বাসকষ্ট হচ্ছে বা হাঁচি পড়ছে, কাশি হচ্ছে। অনেকে মাস্ক দিয়ে আসে, কিন্তু ছোট বাচ্চারা আবার সারাক্ষণ হয়তো মাস্ক ব্যবহার করতেও পারে না। পরিবেশ অধিদপ্তরের অনুমতি না থাকলেও কোনো ঝামেলা ছাড়াই চলছে ইট ভাটা। অবৈধ ভাটা চালু রাখা অসম্ভব বলছে পরিবেশ অধিদপ্তর। সব ভাটাতেই যায়, আপনি পরিবেশ অধিদপ্তরের ছাড় আপনার কোনটাতে পাবেন না, সব তারা হয়তো বাংলাদেশে 10টা পাবেন না। পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া তো ইটভাটা চালানোর কোনো সুযোগ নাই। আসলে সরকারি আইন বিধিবিধান প্রতিপালন না করে আসলে কোনো প্রতিষ্ঠান, ইটভাটা কেন, কোনো প্রতিষ্ঠানে আসলে চালানোর সুযোগ নাই। গত বছর স্কুল পরিদর্শনে গেলেও রহস্যজনক কারণে নীরব শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা। এ বিষয়ে তথ্য নেই জানিয়ে কোনো ব্যত্যয় ঘটলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। ইটভাটা যে আছে বাইরের কিছু সবকিছু আমি যে দেখবো না, স্কুল পরিদর্শন বলতে আপনি বাড়ি ঘর মাঠ ঘাট ইউনিয়ন পরিষদ সব আমি দেখে যাবো, এটা তো অবৈধভাবে কোনো ইটভাটা স্থাপন করে সেক্ষেত্রে পরিবেশ অধিদপ্তরকে নির্দেশনা দেওয়া আছে। পরিবেশ অধিদপ্তর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে স্থানীয় প্রশাসনের সাথে একত্রিত হয়ে। এটিকে যাচাই বাছাই করে আমি পরিবেশ অধিদপ্তরকে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের। 2000 সালে স্থাপিত স্কুলটিতে শিক্ষার্থী 450। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
আওয়ামী লীগের শাসন আমলের 15 বছরে অবৈধভাবে প্রায় 800 কোটি টাকার সম্পদ গড়ে তোলেন খাগড়াছড়ি মানিকছড়ির আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। জমি দখল, বাজারে ইজারা, প্লট বাণিজ্য এবং বাগান দখলেরও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। প্রশাসনের কাছে অভিযোগ দিয়েও প্রতিকার পায়নি ভুক্তভোগীরা। খাগড়াছড়ির মানিকছড়ির হাজীপাড়ার এই বিলাসবহুল বাড়ির মালিক উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবিদিনের। গত 15 বছরে অবৈধ সম্পদের পাহাড় গড়ে তোলেন তিনি। এমন অভিযোগ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইনুদ্দিনের বিরুদ্ধেও। মানিকছড়ি বাজারে জায়গা দখল করে মার্কেট নির্মাণ, বাণিজ্যিক প্লট স্থাপন, এমনকি কৃষকের জমি দখল করে বাগান গড়ে তোলেন তারা। আর তিনটহরি বাজারে পুকুর ও জলপ্রবাহ ভরাট করে প্লট ও মার্কেট নির্মাণ করেন এই দুই নেতা। দলীয় ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ভুক্তভোগীদের। আওয়ামী সরকারের এই লোকেরা জায়গাটার ঘর ছিল, ওই ঘরটার ভাগিয়া তারা জোরপূর্বক ওই নিয়ে নিছে। চেয়ারম্যান আর কি নাম মাইনুদ্দিন সাহেব, এরা জোরপূর্বক প্লটগুলো নিয়ে গেছে, নেওয়ার পরে অন্য জায়গায় বিক্রি করছে। পাহাড়িদের ধানের জমি দখলের পাশাপাশি ফলের বাগানও দখল করেন জয়নাল ও মাইনুদ্দিন। 100 একর এই পরিমাণ জায়গা সে দখল করে বিশাল বড় আপনার বাগান বাড়ি করছে। সরকারি জমি সহ দুই নেতার অবৈধ দখলের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রশাসনের। জায়গা দখল করে বিভিন্ন ধরনের বিল্ডিং করা হয়েছে, রিসোর্ট করা হয়েছে, বাগান করা হয়েছে। এই ব্যাপারে আমরা অবগত আছি এবং আমাদের কাছে যদি অভিযোগ দেয় আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা নেব। আমার কাছে ফরমালি হয়তো কেউ এখন পর্যন্ত আসেন নাই এবং আমরা অভিযোগ পেলে সেটি আমরা আইনগত ব্যবস্থা নেব। যে কোনো ধরনের অবৈধ দখল, বিশেষ করে সরকারি জমিতে যদি অবৈধ দখল থেকে থাকে, সেটি একটি আমাদের নিয়মিত অভিযান চলে। ক্ষমতার পট পরিবর্তনের পর মানিকছড়ি থানায় জয়নাল ও মাইনুদ্দিনের বিরুদ্ধে হয়েছে 4টি মামলা। এছাড়াও খাগড়াছড়ি সদর সহ বিভিন্ন থানায় একাধিক মামলাও রয়েছে তাদের বিরুদ্ধে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মানিকগঞ্জে নবগঠিত জেলা কমিটি বাতিলের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্রদের একাংশ। দুপুর 1টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এর আগে নবগঠিত কমিটি থেকে 250 জন পদত্যাগ করে আন্দোলনের প্রতি একাত্মতা ঘোষণা করেন। নবগঠিত কমিটির যুগ্ম সদস্য সচিব আশরাফুল ইসলাম রাজু বলেন, কমিটিতে অন্তর্ভুক্ত বেশিরভাগই মূলধারার আন্দোলনের সাথে যুক্ত ছিল না। এ সময় নিষিদ্ধ ছাত্রলীগের সাথে আঁতাত করে টাকার বিনিময়ে পদ বিক্রির অভিযোগও তোলেন তিনি। বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তন করে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি করার প্রতিবাদে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। সকালে কালিয়াকৈরে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন তারা। দুপুরে প্রশাসনের আশ্বাসে 6 ঘণ্টা পর অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। তারা জানান, সম্প্রতি গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি হিসেবে নামকরণের গেজেট প্রকাশ করা হয়, কিন্তু এই নাম পরিবর্তন করে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি করে দ্রুত নতুন গেজেট প্রকাশের দাবি তাদের। এর আগে সকালে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করেন। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের পাশেই হাইটেক রেল স্টেশনের সামনে অবস্থান নিয়ে রেল লাইন অবরোধ করেন তারা। রমজান সামনে রেখে চট্টগ্রামে এখনো অনেকটা স্থিতিশীল বেশিরভাগ নিত্যপণ্যের দাম। অন্যান্য বছর বিভিন্ন ভোগ্যপণ্য নিয়ে সিন্ডিকেট হলেও এবার পাল্টে গেছে চিত্র। ব্যবসায়ীরা বলছেন, এবার সরবরাহ বেশি থাকায় উল্টো ক্ষতির মুখে তারা। তবে এখনো বাজারে মুনাফালোভী সিন্ডিকেট সক্রিয় বলে মন্তব্য বিশ্লেষকদের। রাজনৈতিক পট পরিবর্তনের পর গেল আগস্টে দেশে ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে হু হু করে বেড়েছে পেঁয়াজ, রসুন, আদার মতো অনেক পণ্যের দাম। আশঙ্কা ছিল দিনে দিনে তা আরও বাড়বে। তবে এখন পর্যন্ত গতবারের চেয়ে কম দামেই পাওয়া যাচ্ছে রমজানের দরকারি ভোগ্যপণ্য। শুল্ক কমায় চলতি বছর খেজুরের পাইকারি বাজারে দাম কমেছে 30% পর্যন্ত। পেঁয়াজ, রসুন, আদার দামও আগস্টের তুলনায় অনেক কম। গত রমজানের চাইতে অনেকটা কম আসছে, এবার বাজারটা কম। দেশি পেঁয়াজের পাশাপাশি ইন্ডিয়ান পেঁয়াজটাও আছে আমাদের বাজারে। আমরা ব্যবসা যারা করি, আমরা হলো কমিশনে ব্যবসা করি, আমরা তো বাড়ানোর কোনো প্রশ্ন আসে না। দেখা গেল পাটির কিনা বেশি, তখন যদি কয় বলে আমার এই দামে বেচবেন, আমরা ওই দামে বেশি। ব্যবসায়ীরা বলছে, রমজানে ভোগ্যপণ্যের চাহিদার তুলনায় এবার আমদানি অনেক বেশি। খাতুনগঞ্জে 2024 সালের জানুয়ারিতে যেখানে 214 জন রোজার পণ্য আমদানি করেছেন, সেখানে এবার আমদানি কারক 350-র মতো।
প্রতিযোগিতা বেড়েছে বলেই সরবরাহ বাড়তি। কয়েকটি বড় বড় কোম্পানিরা আমদানি করার সুযোগ পেয়েছেন ব্যাংক থেকে। এখন ছোট এবং মাঝারি সব ধরনের আমদানিকারকরা ব্যাংক থেকে আমদানি করার সুযোগ পাচ্ছেন, বৈষম্য শিকার হচ্ছে না। প্রতিযোগিতামূলক বাজার হওয়াতে বাজারে স্থিতিশীলতা বিরাজ করছে। তবে এখনো অস্থির সয়াবিন ও পাম তেলের বাজার। বোতলজাত তেল নিয়ে চলছে নানা হিসাব নিকাশ, পাওয়া যাচ্ছে না বেশিরভাগ দোকানেই। বিশ্লেষকরা বলছে বাজারের সিন্ডিকেট এখনো সক্রিয়, তাদের নিষ্ক্রিয় করতে সরকার ব্যর্থ বলেও মন্তব্য তাদের। সাবেক সরকার এই সিন্ডিকেটগুলোকে তারা বিভিন্নভাবে সহায়তা করছিল, বর্তমান সরকার সেটা করছে না, কিন্তু বর্তমান সরকার এইগুলোর মনিটরিং এবং নিয়ন্ত্রণের ব্যাপারে এখনো দুর্বলতা দেখাচ্ছে। এটার থেকে মুক্তি আমাদের দরকার। পাইকারি ব্যবসায়ীরা আরো বলছেন পণ্যের দাম স্বাভাবিক রাখতে খুচরা বাজারেও যথাযথ তদারকি দরকার। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। গোপালগঞ্জে নিখোঁজের 2 দিন পর স্কুল শিক্ষার্থী মুহিন মোল্লার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে ভাড়াটিয়া আমিনের ঘরের একটি ট্রাঙ্ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় 4 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায় শনিবার নিখোঁজ হয় শিক্ষার্থী মুহিন। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করে পরিবার। রোববার জিজ্ঞাসাবাদের জন্য ভাড়াটিয়া আমিন এবং একই এলাকার শাওন ও শিহাবকে আটক করা হয়। তাদের দেয়া তথ্যে আজ ভোরে আমিনের ঘরের ট্রাঙ্ক থেকে মরদেহ উদ্ধার করা হয়। এ সময় আমিনের স্ত্রী শাহানা বেগমকে আটক করা হয়। শ্বাসরোধে হত্যার পর মরদেহ লুকিয়ে রাখা হয়েছে বলে ধারণা পুলিশের। নোয়াখালীর কবিরহাটে গোয়াল ঘরে দুর্বৃত্তদের দেয়া আগুনে মারা গেছে একটি গরু এবং 7টি গরু দগ্ধ হয়েছে। রবিবার রাতে উপজেলার সুন্দরপুর গ্রামে এই ঘটনা ঘটে। রাতে খামার বন্ধ করে ঘুমিয়ে পড়েন খামারি শাহজাহান। হঠাৎ রাত 2টার দিকে গরুর ডাক শুনে খামারে আগুন দেখে ঘর থেকে বের হতে গিয়ে ঘরের দরজা বন্ধ পান। বাইরে থেকে ঘরের দরজা বন্ধ করে দেয় দুর্বৃত্তরা। এ সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। নড়াইলের লোহাগড়ায় একটি বিদেশি পিস্তল, 6 রাউন্ড গুলি এবং ম্যাগাজিন সহ 2 ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে পৌরসভার কুন্দশী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ জানায় গোপন খবরের অভিযান চালিয়ে বাবুল শেখ এবং বিপুল শেখকে অস্ত্রগুলি সহ গ্রেফতার করা হয়। 2 ভাই এলাকার চিহ্নিত মাদক কারবারি। তাদের বিরুদ্ধে মাদক সহ 17টি মামলা রয়েছে। বিলুপ্তির পথে সাঁওতাল সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কাঠবানাম বা সারেঞ্জা। ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব এই বাদ্যযন্ত্রটি একসময় নানা আয়োজনে ব্যবহার হলেও এখন আর দেখা মেলে না। দিনাজপুরের একটি গ্রামে এখন বাদ্যযন্ত্রটি বাজাতে জানেন কেবল একজনই। পূর্বপুরুষের কাছ থেকে পাওয়া সারেঞ্জা পরম যত্নে আগলে রেখেছেন গণেশ হাসদা। তবে পরম্পরা ধরে রাখতে মিলছে না যোগ্য উত্তরসূরি। ফুলবাড়ির কাজীহালের মালতলা গ্রামের কৃষি শ্রমিক গণেশ হাসদার বাড়ি থেকে ভেসে আসছে কাঠবানামের সুর। ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব বাদ্যযন্ত্র সারেঞ্জা হিসেবেও পরিচিত। নানা আয়োজনে ঢোলের পাশাপাশি বাজানো হয় কাঠবানাম। তবে সময়ের সাথে অন্য অনেক কিছুর মতোই হারাতে বসেছে এটিও। গণেশ ছাড়া এই গ্রামে এখন আর বাদ্যযন্ত্রটি বাজাতে পারেন না কেউই। 2-4 বছর কষ্ট করলাম, তারপরে বাজাতে বাজাতে শিখলাম। এখন পাড়ায় অনুষ্ঠানে আমাকে ডাকার পরে টাকা পয়সা দেয়। কাঠের ফ্রেমের ওপর গুইসাপে চামড়া আর ঘোড়ার চুলের তার দিয়ে তৈরি কাঠবানাম বা সারেঞ্জা। তবে এখন কয়েক অঞ্চল ঘুরেও দেখা পাওয়া কঠিন। এই যন্ত্র তো আর দেখাও যায় না। কয়েকটা গ্রাম ঘুরেছি, দেখা যায় না। শুধু আমাদের গ্রামে এই ছেলেটাই বাজায় এই যন্ত্র। নিউ জেনারেশন যেটা আসছে তারা যেন শিখে রাখে, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাবার কাছে দীক্ষা নিয়েছিলেন গণেশ। এবার তিনি কার হাতে দিয়ে যাবেন ঐতিহ্যের এই পরম্পরা? নতুন প্রজন্মের আগ্রহ তৈরি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি রক্ষায় প্রশাসনের সহায়তা চান স্থানীয়রা। মানুষকে সচেতন করতে পারে, উদ্বুদ্ধ করতে পারে। হয়তো আমাদের সাঁওতাল কমিউনিটির যে ঐতিহ্যবাহী যে একটি বাদ্যযন্ত্র, এটি হয়তো আমরা ভবিষ্যতে সংরক্ষণ করতে পারবো। সংস্কৃতি আছে, সেই সংস্কৃতিকে ধরে রাখার জন্য বিভিন্ন সহায়তা কার্যক্রম চলমান আছে এবং সরকার এগুলো ধরে রাখার জন্য বদ্ধপরিকর। এই ছিল এখনকার সংবাদের সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।